হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে বাইরের চারিদিকে দৃশ্যটা আমি শেয়ার করে নিচ্ছি। এখনও মেঘমেঘ করে আছে, জানি না সারাদিন কি হবে। তো চলো, আজকে সেরকম কিছু বানাইনি। কালকে যেহেতু বিপত্তারিণী ছিল, মঙ্গলবার ছিল, সেই জন্য লুচি করেছিলাম, তো সেই লুচিটাই দিয়ে দিয়েছি। সকালবেলা শুধু একটু আলু ভাজাটা ভেজে নিলাম, ব্যাস এটাই হচ্ছে আজকে টিফিন। আজকে এতটাও মাথায় হেডেক ছিল না যে কী টিফিন দেবো। তারপর তোমার আলু ভাজাগুলো যেহেতু একটু তেল পড়ে, সেই জন্য আমি আজকে আলু ভাজার জন্য ওর টিফিনটা একটা ব্যাগে ঠিক করে মানে মুড়ে দিলাম, তারপরে ব্যাগের ভিতরে ভরে দিলাম। আর এক বোতল জল তো আছেই। তারপরে চলো নিচে যাই, এখন মেয়েকে ছেড়ে আসি। তারপর আমি নিচে চলে এলাম, আর ওই যে ঠাকুমাকে দেখতে পেলে বেরিয়ে গেল। ও আসলে কি বলো তো, সকালবেলায় এসেছিল ভিক্ষে করতে, তো বাবা দিয়ে দিয়েছে। তারপরে আমি নিচে এলাম, নিচে এসে তারপরে তোমার ওকে ছাড়তে যাব। ওটা আমার রেগুলার কাজ, জানো, সকালবেলাতে এইসব কাজ আমি রেগুলার করে থাকি। তো ব্যাগের সামনে যে বাকেটটা আছে সাইকেলের, সেটা ব্যাগটার ভেতরে ভালো করে ভরে দিতে হয়, নয়তো ও নিয়ে যেতে পারে না। তো ও এবার স্কুল চলে যাবে, তারপরে আমার আবার রোজ কাজ শুরু হয়ে যাবে। তো আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকি যতক্ষণ দেখতে পাওয়া যায় ওকে। গলিটা দিয়ে বাইরে চলে গেলে তারপরে আমি আবার চলে আসি। তো ছেড়ে দিলাম, আর তারপরে আমি আবার ফিরে যাচ্ছি। তারপরে বাড়ি গিয়ে ঘরে গিয়ে আবার জামা কাপড় ছেড়ে আবার জব করব। তারপর আমি আবার নিজের কাজ করব। তো তারপর সমস্ত কিছু করার পর আমার ছেলেকেও ঘুম থেকে উঠে গেছিলো। তারপর ছেলেকেও সমস্ত কিছু রেডি করিয়ে তারপর আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে আবার রান্না করা শুরু করলাম। তো মায়ের জন্য তো কুমড়ো পোস্ত করতে হবে। মা তো পোস্ত খেতে খুব ভালোবাসে রোজই, আর তাই জন্য কুমড়ো পোস্তটা করতেই হয় আমাকে। তো সেই জন্য রোজ পোস্ত করি। তো একটা হচ্ছে যে আজকে হচ্ছে যে পোস্তটা মায়ের জন্য করে নিচ্ছি। আর এদিকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু আজকে বুধবার তোমার, সেই জন্য আজকে হচ্ছে যে তোমার আমরা আঁশ খাই, মানে যে কোনো কিছু হবে, মাছ মাংস ডিম যাই কিছু হবে। তো সেই জন্য এদিকে শুধু পোস্তটাই ছিল। আর বসি দিয়ে আমি ওদিকে কাজ করছিলাম, আর দেখো কড়াইটা কেমন ধরে গেছে। তো যাই হোক, পোস্তটা আমার হয়ে গেছে। আর এরপর আমি শাক ভাজা করব। একটু বাবাকে বলেছিলাম যে কলমি শাক নিয়ে আসবেন, কলমি শাক ভাজা করব। তো মায়ের থেকে শিখেছি পোস্ত, তারপর তোমার পাঁচফোড়ন, তারপর সব বাদাম টাদাম দিয়ে এইসব করে এরকম শাকটা তৈরি করা হয়। তো আমিও সেইভাবেই করতে থাকি শাকটা। তো শাকটা বসিয়ে দিলাম আমি। এরপর তোমার ওইদিকে আবার রান্না করতে হবে। অ্যাকচুয়ালি আঁশ নিরামিষ আমাদের সম্পূর্ণ আলাদা আলাদা হয়, তো তাই একদিকে আঁশ একদিকে নিরামিষ এইভাবেই হয়। আর বাদামগুলো আগেরবার যেন গুঁড়ো করে দিয়েছিলাম, সেই জন্য ঠিকঠাকভাবে মানে বাবা বুঝতে পারিনি বাদাম দিয়েছিলাম বলে, ওই জন্য এবারে গোটাই দিয়ে দিয়েছি। তো চলো, শাকটাও ভাজা হয়ে গেছে অলরেডি আমার। আর এবারে তোমার গিয়ে ওইদিকে এবারে মাছ টাছ আছে, তো সেগুলো আর কি করতে হবে। তো মাছটা অলরেডি বাবা নিয়ে চলে এসেছে, আর তোমার শুধুমাত্র ওইদিকে ভাজাভাজি করতে হবে। শাক ভাজা হয়ে গেছে, দেখো এদিকে শাক ভাজা করে নিয়েছে, আর এদিকে কুমড়ো পোস্ত রেডি হয়ে গেছে আমার। আর চলো এবার ওইদিকে যাই। গিয়ে দেখেছি আজকে এনেছে বাবা ছোট মৌরলা মাছ। আরে কি বলো তো, মা বিছানায় শুয়ে আছে, শুয়ে মায়ের এখন খেতে ইচ্ছে করছে মৌরলা মাছ, এই মাছ ওই মাছ। তো বড় মাছ হলে কোনো অসুবিধা হয় না আমার খুব একটা, আর ছোট মৌরলা মাছ বাছতে এখন অনেক টাইম লাগে। তারপর আবার খাওয়া দাওয়া আছে, মানে রান্না করা আছে, তারপর ছোট বাচ্চা, এই নিয়ে মানে এত প্রবলেম হয়। আমি জানো তো কখনো মাছ টাছ বাছিনি, তো সেইভাবে তো জানিও না খুব একটা কিভাবে বাছতে হয়। কিন্তু তাও আমি ভাবলাম যে ঠিক আছে চলো, খেতে যখন চেয়েছে তখন করেই দিই। আর ওইদিকে আমার ছেলে যেহেতু খেতে পারবে না ছোট মাছ, সেই জন্য দুটো বড় পিস মাছ এনেছে। আমার শ্বশুরমশাই ছোটো মাছ খুব একটা খেতে পারে না, তাই নিয়ে এসেছে। এবার জানি না খাবে নাকি, তো ওই জন্য মাছ এনেছে, দুটো পেটির মাছ এনেছে, বড় মাছ, একটা আমার ছেলের জন্য, একটা শ্বশুরমশাইয়ের জন্য। মেয়ে তো খেয়ে নেবে। আর বাবাকে বলেছিলাম একটু মাছের ডিম আনবেন, তো মাছের ডিমও নিয়ে এসেছে। আজকে প্রচুর কিছু নিয়ে চলে এসেছে, জানি না কখন কি করতে পারবো, অনেকটা লেট হয়ে গেছে। তো মাছের ডিমটাও নিয়ে চলে এসেছে। হ্যাঁ, তো
এবার মাছগুলো ভাজতে প্রচুর টাইম লাগবে জানো তো। আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ দিচ্ছে, জানি না কখন কি হবে। এই যে এইভাবে ঘষে ঘষে আমি তোমার মাছের ওই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু, আর তারপরে তোমার ওই মাছের ভেতরে যে ইয়েটা থাকে সেটা গেলে নেব, পিত্তি ফিত্তি যা থাকবে সেটা একটু গেলে নেব। তো এইভাবেই আমি একবার শাশুড়িকে দেখেছিলাম মাছ ভাজতে, বা যখন বিয়ে হয়নি মাকেও দেখতাম, তো সেটাই করলাম। জানি না কি হবে, তেতো হবে নাকি, আমি তো কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি। বাড়িতে ছোট ছোট মাছ খুব কমই হয়, মানে কম বললেই মানে হয় না বললেই চলে জানো তো। এই বাছার ভয়েতে শাশুড়ি মা তো এসব বাছতে পারে না। তো যাই হোক, আজকে করে নিলাম। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা দেখো হয়েই আছে। আর এদিকে তারপরে আমি ডালটা নামিয়ে দিলাম। ডালটা নামিয়ে এখন আমি তোমার মাছটা ভেজে নেব। তার আগে আমার মাছের ডিমটাও আছে, সেটাও ভাজতে হবে। তো কড়াইটা বসিয়ে দিই, তারপরে আমি মাছের ডিমটা আগে ভাজবো। মাছের ডিমটা একদিন করেছিলাম, বাবা এর আগের দিন মাছের ডিম এনেছিল, তো তখন আমি করেছিলাম। সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাছের ডিমটা খেয়ে আমার মেয়েরও খুব ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি করা হয় না তো খুব একটা, তো সেই কারণে। আর আমার শাশুড়ি মার জন্য কোনো কিছুতেই এখন লঙ্কা দিতে পারছি না জানো। মানে শাশুড়ি মা একটুও লঙ্কা মানে খায় না, তো কি করব। আর শাশুড়ি মার জন্য লঙ্কাবিহীনই রান্না করতে হচ্ছে। লঙ্কাবিহীন রান্না করতে গেলে খুব একটা ভালো টেস্ট হয় না, একটু একটু ঝাল ঝাল লাগলে তো বেশ ভালোই লাগে খেতে, তাই না। আর তারপরে আমায় ধরো সোমবার মঙ্গলবার দুদিন ভাত খাইনি। সোমবারে তোমার ইয়ে ছিল, মহাদেবের বার ছিল, তো খাইনি। আবার মঙ্গলবারে বিপত্তারিণী পুজো ছিল, খাইনি। আজকে একদম শরীরটা ভালো লাগছে না জানো। মানে এত কিছু রান্না করতে হবে গরমের মধ্যে, চারিদিকে দৌড়াদৌড়ি করছি। আর এইদিকে মানে মাছ টাছ রান্না হলে না খুব আমাকে এদিক ওদিক মানে দৌড়ঝাঁপ করতে হয়। এদিকে একটা রান্নাঘর আছে, ওদিকে একটা রান্নাঘর আছে, মানে দুদিকে দুটো রান্নাঘরে আমাকে কাজ সামলাতে হয়, বুঝতে পারছো। আর শাশুড়ি মা থাকলে রান্নাবান্নাটা করতে হয় না, এটা একটা ভালো থাকে। কিন্তু কিছু করারও নেই, এখন তো আর কিছু করার নেই, যতটা চাপ আমার উপরে পড়ে গেছে। তো কি আর করা যাবে। যাই হোক, সব কিছু ভাজাভুজি কমপ্লিট করে নিয়েছি, এবার শুধু ছোটো মাছগুলো ভাজতে হবে, বুঝেছো। তো আমি এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ছোটো মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজতে। তো একটু ভালো করে হবে, তারপর আবার ভাজবো। ছোটো মাছ ভাজতে দেওয়ার সময় আমার একটা কথা মনে পড়ে গেল জানো তো, তোমাদের সাথে শেয়ার করছি জানো। তখন আমার বিয়ে হয়নি, আর তখন আমি বোধহয় ক্লাস 10-এ পড়ি, এরকম হবে হয়তো। তো রান্নার তো রটাও জানতাম না, ঠিক আছে। এবার কি হয়েছে বলো তো, এবার মানে আমার কাকার সেই তখন বিয়ে হয়েছে প্রথম মানে তখন ক্লাস আমি 9-এ পড়ি, তখন আমার কাকার বিয়ে হয়েছে। তো কাকিমা এসেছে। এবার কি হয়েছে, মানে রান্না করছে কাকিমা, তো কাকিমার একটা কাজ ছিল, তো ওই জন্য ব্যাংকে যাওয়ার ছিল। তো আমাকে বলেছিল যে তুই একটু দেখবি, আমি মাছটা বসিয়ে দিয়ে যাচ্ছি, তুই একটু দেখবি যেন না মাছটা ইয়ে হয়ে যায়, পুড়ে যায়। তো এবার আমি বলছি যে আমি তো কখনো রান্নাবান্না করিনি, আমি জানিও না। তো কাকিমা বলছে আমিও কখনো রান্নাবান্না করিনি অত, তো মাছটা একটু ভাজতে টাইম লাগবে, তুই একটু দেখে নিস। এবার কি হয়েছে, আমি ভেবেছি যে মাছটা কখনো ভাজিনি, তো আমি ভেবেছি যে হয়তো মাছটা মানে ধরে যাবে, পুড়ে যাবে। তাই জন্য কী করেছে কাকিমা, যেই জাস্ট মাছটা মানে ছেড়েছে, আমি অমনি কী করেছি, সাথে সাথে নেড়ে দিয়েছি। পুরো মাছ পুরো একদম মানে নষ্ট হয়ে গেছে, পুরো ভেঙে ভেঙে গেছে। বুঝতেই পারছো মাছের অবস্থা, মানে সে যে কী অবস্থা হয়েছিল। তারপরে আমি এসে মানে যখন দেখেছে বলছে এটা কী করেছিস, আমি বলছি তুমিই তো বললে যাতে মাছটা না নষ্ট হয়ে যায়। তো সে কি হাসি, প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তাই আজকে যখন মাছটা ভাজছিলাম সেই কথাটা মনে পড়ে গেছিলো জানো তো। ভাবছিলাম যে এই বাবা কী জানি এই আবার মাছটা ভাজতে পারবো কি না। তো এখন তো জেনেই গেছি, যাই হোক কিছু ইয়ে নেই। তো মাছটা যাই হোক ইয়ে করে দিলাম, ভেজে দিয়েছি। মাছের ঝাল দিয়াটাও সমস্ত কিছু বসিয়ে নিয়েছি। আর একটু মাছের ঝাল দেওয়ার শেষে জানো তো একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিলে খুব সুন্দর খেতে লাগে। তো যেহেতু লঙ্কাটা দিচ্ছি না সেই জন্য জানি না কেমন খেতে হবে, তবে আশা করি ভালোই হবে। আর মৌরলা মাছের না টক খেতে খুব ভালো লাগে জানো। তো আজকে শাশুড়ি বলছে যে টক না, আমি ঝাল দিয়াই খাবো, সেই জন্য আমি আর কি করবো, জন্য ঝাল দিয়াটাই বানিয়ে নিয়েছি। টকটা বেশ ভালো লাগে খেতে। তো এদিকে ঝাল দিয়াটাও হয়ে গেছে, আর ওইদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। বড়াগুলো টক করলেও বেশ ভালো লাগে। বোনও বলছিল যে বোন নাকি আজকে মাছের বড়া টক করেছে। তো আমি আর করলাম না, আমার এত সময় নেই জানো তো। ওই ভাজাটাই ভালো লাগছে, ভাজাটাই দিয়ে দিলাম। আর আলু ভাতে করেছি আজকে, আর আলু পোস্ত আমাদের করিনি, আলু ভাতে করেছি, একটু পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি। আর আমার
শ্বশুরমশাই আবার এরকমভাবে একটু নাড়াচাড়া করে আলু ভাতেটা তেল দিয়ে নেড়ে নিয়ে কড়াইয়ে এরকম খেতে খুব ভালোবাসে, তাই জন্যে এরকমই করে নিচ্ছি। অনেকে মানে ধরো ওই লঙ্কা জিরে পেঁয়াজগুলো একটু ভেজে তারপরে যদি মিশিয়ে দিই সেটা একটা আলাদা রকম টেস্ট হয়, আর একটু ভাজা ভাজা করে নিলে আর আলাদা রকম টেস্ট হয়। তো যাই হোক এরকমই করে নিলাম। আর একটুখানি আছে তো শাশুড়িও খেতে মানে শ্বশুর খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যে এইভাবেই করে নিলাম। তো আজকে আর বেশি কিছু রান্নাবান্না করিনি, আজকে আর পোস্তটাও করলাম না, এটাই করে নিলাম। তো যাই হোক আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে, আর প্রায় এখন 1টা বাজতে যাচ্ছে জানো। এত রান্নাবান্না করতে করতে না সত্যি মানে হাঁপিয়ে যায়। রান্নাটা দেখতে অল্প হলেও মানে করতে তো ধরো অনেকটাই টাইম লাগে। তো যাই হোক চলো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সমস্ত কিছু রেখে দিয়েছি। আর চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। আর আমার যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।